আমরা যে টপিকগুলো পড়ছি একটু রিভিউ করি স্টার্টিং এ। ওই রিভিউটা হলো এই ম্যাথটা দেখে। এই ম্যাথটা কে কে পারবেন বলেন? লাস্ট ক্লাসের স্লাইডটা আমি লেকচার শিটে আপলোড করছি, অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করছি। পোর্টাল আমার কাছে এখনো আসে নাই। সো দেখি বলেন, এখানে বলছে কি, ইফ আ কন্ডাক্টর হ্যাজ আ কারেন্ট ফ্লো অফ 40 কিলো অ্যাম্পিয়ার for 1.7 millisecond, then determine the charge due to this flow. চার্জটা বের করো। দেখি আগের স্লাইডে অনেকগুলো ফর্মুলা ছিল, ফর্মুলার মধ্যেই একটা I is equals to Q by D something এরকম আমি ইউজি আছে। চেক কিংবা বের করতে হ্যাঁ ভিডিও কল দেখো। স্যার মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিতে হবে। হ্যাঁ নিলে ভালো। কিলো অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার নেন, আমরা ক্যালকুলেশন করছি। সার নোড লেখা আছে, আর এই যে সার নোড কি করছো দেখি? শুধু ক্যালকুলেশন মারবো। খাতায় দেখেন, আই যদি ফর্মুলা দিয়ে দেখেন। স্যার 68 না? Q by T, Q is equals to I. অর্থাৎ এই এটা চলে গেছে 40 এর কাছে। হ্যাঁ ঠিক আছে। 68 এর কি হবে? চার্জের ইউনিট কি? কুলম্ব। ঠিক আছে? তো এরকম সিম্পল ম্যাথই হয়তো এক্সামে থাকবে 2 মার্কসের। ঠিক আছে? এরকম সিম্পল ম্যাথ থাকবে প্লাস হলো আরো কিছু ইলাবোরেটিভ কোশ্চেন থাকবে। আচ্ছা, এখন আসলে লাস্টের দিন আমরা কারেন্ট পড়ছিলাম, আজকে আমরা পড়ব হলো ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স। এখন দেখেন, পোটেনশিয়াল কথাটা কিন্তু আমরা হিউম্যান লাইফেও ব্যবহার করি, রাইট? যে এই ছেলেটা অনেক ভালো পোটেনশিয়াল আছে, এগুলো কিছু না বলে কি ম্যান আছে কম আছে বড়। ক্লাসে ফোন আসলে ইয়া করা যায়, টিচার যখন থাকে এগুলো ন্যূনতম একটা ইয়া এটিকেটের মধ্যে পড়ে না। আচ্ছা এখন দেখেন জিনিসটা হলো যে ভোল্টেজ এবং পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা মাঝে মাঝে কেন বলি যে এই ছেলেটার পোটেনশিয়াল ভালো বা এই মেয়েটার পোটেনশিয়াল ভালো কেন বলি? তখন আমরা এই পোটেনশিয়াল কথাটা দিয়ে কি বুঝাই? ডেফিনেটলি আমরা কি করি, একটা ফিউচার এক্সপেক্ট করি, রাইট? যখন একটা স্টুডেন্ট বা একটা ছেলে বা মেয়ের অ্যাটিটিউড বা ব্যবহার যখন আমরা ভালো দেখি, তখন আমরা বলি যে ও খুব ভালো পোটেনশিয়াল একজন ক্যান্ডিডেট বা সে একজন পোটেনশিয়াল মানুষ, ভালো মানুষ। তো কেন বলি? কারণ তার কিছু স্বভাব চরিত্র দেখে। সেম জিনিসটাই কাইন্ড অফ আপনার ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে কি? তাহলে ভোল্টেজ ডেসক্রাইবস দ্য প্রেসার। তাহলে ওই যে বললাম না, ওইখানে তো আমরা তার কি ব্যবহার দেখে বলি, আর এখানে হয় কি প্রেসার দেখে, অর্থাৎ প্রেসার দ্যাট পুশেস ইলেকট্রিসিটি। তার মানে কি, যদি ভোল্টেজ না থাকতো তাহলে তো আমার কারেন্টও আসতো না, রাইট? কারণ ভোল্টেজ আর কারেন্ট একটা একটাতে জড়িত। সেটা আমরা দেখছি কোথায়? ল্যাবে দেখছি, ওহমস লতে। যে আমার ভোল্টেজ যখন আমরা 5 ভোল্ট দিছিলাম ফিক্স, ওই যে ট্রেনার বোর্ডে দেখছেন অনেকেই ভুল করছেন যে ট্রেনার বোর্ডে 5 ভোল্ট ফিক্সড ছিল, আবার ওই যে চেঞ্জেবল ছিল। অনেকে চেঞ্জেবল দিছেন, দেখছেন যে কারেন্টের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তারপর আবার ফিক্সডটা যখন দিছেন তখন কারেন্টের মানটা বের করছেন। হ্যাঁ, ট্রেনার বোর্ডের উপরে একটা নিচে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো ভোল্টেজ কি করে? পুশেস দ্য ইলেকট্রিসিটি। তার মানে কি ডেফিনেটলি ওই যে পোটেনশিয়াল ডিফারেন্স আর কি ভোল্টেজ সেম। তাহলে এটা হচ্ছে the amount of voltage is indicated by a unit known as volt, and higher voltage cause more electricity to flow to an electronic device. তার মানে কি যত বেশি ভোল্টেজ হবে তত বেশি ইলেকট্রিসিটি কি হবে? ফ্লো করবে, আনটিল আনলেস ওখানে বেশি রেজিস্ট্যান্স থাকবে না তখন। তাহলে এখন কি বলছো? ভোল্টেজ ইজ ইকুয়ালস টু এনার্জি ডিভাইডেড বাই চার্জ। তাহলে কারেন্টের ক্ষেত্রে আমরা কি বললাম? I ইকুয়াল টু Q বাই T করছি, আর V ইজ ইকুয়ালস টু এখানে কি W বাই Q। তাহলে সেটাকে আবার যদি আপনি ইয়া করেন তাহলে W এর ইউনিট কি? জুল, আর Q এর ইউনিট সি, কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব ইজ ইকুয়ালস টু ভোল্ট। এখন হলো ওপেন সার্কিট, শর্ট সার্কিট, একটা মজার জিনিস। এখন দেখেন শর্ট সার্কিট হয়ে গেছে, আমরা এই কথাটা কিন্তু প্রচুর ব্যবহার করি যে শর্ট সার্কিট হইছে বা এই লোকটা শর্ট সার্কিটে মারা গেছে বা হোয়াটএভার এগুলো বলি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তাহলে ওপেন সার্কিট কি আর শর্ট সার্কিট কি? দুইটার মধ্যে খেয়াল করেন কি বলছে?
সার্কিট বলছে, কমন কথা নাকি সার্কিট। দ্যাট মিন্স কি ওখানে একটা ভোল্টেজ সোর্স অথবা একটা কারেন্ট সোর্স অথবা একটা রেজিস্ট্যান্স বা কিছু একটা আছে, অর্থাৎ বর্তনী, রাইট? সেটা একটা কি ক্লোজ লুপ, ডেফিনেটলি সেটা কি হবে একটা ক্লোজ লুপ হবে। এখন এই ক্লোজ লুপটা যখন ক্লোজ হবে তখনই মনে রাখবেন ইলেকট্রিসিটি কি করবে ফ্লো করবে, কিন্তু এটা ওপেন থাকলে ওই সার্টেন স্টেজ পর্যন্ত গিয়ে আটকে যাবে। কারণ কি ইলেকট্রিসিটি কি হয় একটা রাস্তা লাগবে, ইলেকট্রন যে ফ্লো করবে তার কি লাগবে একটা রাস্তা বা পাথ লাগবে, রাইট? তো এখন ওপেন সার্কিট কি আর শর্ট সার্কিট কি? ওপেন সার্কিট হলো ফর এক্সাম্পল আপনি আপনার বাসা বাড়িতে যখন ফ্যান চালান, ফ্যান সুইচ অফ করছেন, দ্যাট মিন্স কি ফ্যানটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? বিকজ আপনি সার্কিটটাকে ওপেন করে দিয়েছেন। কথা ক্লিয়ার? আপনি সার্কিটটাকে ওপেন করে দিয়েছেন। আবার সুইচটা যখন প্রেস করেন দ্যাট মিন্স কি এখন সুইচের এটা যদি দেখেন উপরে দিলে ওপেন হয়ে যাচ্ছে, আবার নিচে যখন দিচ্ছেন তার মানে কি তারটার ভিতরে কি এক ধরনের মেকানিজম আছে, তারটাকে আপনি কি করে দিচ্ছেন কানেক্ট করে দিচ্ছেন, আপনার ফ্যানটা চালু হয়ে গেছে, ফ্যানটা ঘুরতেছে। ক্লিয়ার? এখন আসেন মজার কথা হলো শর্ট সার্কিটে কেন মানুষ মারা যায়, শর্ট সার্কিটে কেন মারা যায় বা আমরা কেন ইলেকট্রিক শক খাই, রাইট? এটার বেসিক রিজনটা হলো যে আপনার ইলেকট্রিসিটি কি করবে ফ্লো করবে। আর ইলেকট্রিসিটি আমরা কি জানি কি ফ্লো অফ ইলেকট্রনস বা ফ্লো অফ চার্জ। তাহলে এখন ওকে ফ্লো করতে হলে ওকে কি লাগবে একটা পাথ লাগবে। এখন যখন মানুষ যে বড় বড় তারে কাজ করে অর্থাৎ বড় বড় পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইনে যখন কাজ করে তখন মানুষ ইলেকট্রিক শক খায়। প্লাস হলো বাসাবাড়িতে আমরা মাঝে মধ্যে খাই, শক খাই। কেন খাই? জিনিসগুলোতে দেখবেন যে ওখানে একটা কথা বলা থাকে যে রাবারের জুতা পরেন তারপরে আপনি ইলেকট্রিসিটি ধরেন। এখন রাবারের জুতা পরলে কি হয়, এইখানে আসে পার্থক্যটা যে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে পৃথিবীতে যে ওরা হলো বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ ওরা কন্ডাক্টর না, ওরা বিদ্যুৎটাকে কন্ডাক্টর হিসেবে দিবে না, বিদ্যুৎটাকে পাস করতে দিবে না। তো যেহেতু ওরা পাস করতে দিবে না দ্যাট মিন্স ওরা হলো এক ধরনের ওদের রেজিস্টিভ পাওয়ার অনেক বেশি। তাহলে ওরা আপনার জন্য কি সেফ। তারপরে রাবারের জুতো পরে কোনো কিছু ধরলে আপনি ওই শকটা খাবেন না, বা রাবারের জুতো যদি না পরেন দেন ইওর বডি ইজ আ ভেরি গুড কন্ডাক্টর। ঠিক আছে, ইওর বডি ইজ আ ভেরি গুড কন্ডাক্টর। তখন আপনি ধরলেই ইলেকট্রিক শকটা খাবেন, কারণ আপনি কি করতেছেন সার্কিটটাকে শর্ট সার্কিট করে দিচ্ছেন বা ক্লোজ করে দিচ্ছেন, আপনি তাকে একটা যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি আমি এবার বললাম আমি তাকে গ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিচ্ছি। আর মনে রাখবেন যে ইলেকট্রিসিটি সবসময় কিন্তু একটা সার্কিটে ফ্লো করার পরে সে সবসময় তার নেচার হলো সে গ্রাউন্ডে চলে যায়। ঠিক আছে, এখন দেখি মজার কোশ্চেন। সবাই মুভি দেখছে, 3 ইডিয়টস এর কথাতে বলি। হ্যাঁ, 3 ইডিয়টস এর एग्जांपल ছিল, রাইট? Salt water is a very good conductor of electricity. This is the mechanism they use. কথা বুঝে গেছে? ওই যে টয়লেটের ওই সল্ট ওয়াটারটা আসছে এবং ওইটা তো এটা কি হয়েছে রাস্তা ক্রিয়েট হয়েছে, সেই জন্য কন্ডাক্টিভিটি কি হয়েছে, কন্ডাক্টিভিটি শর্ট সার্কিট হয়ে গেছে এবং সেই শর্ট সার্কিটের কারণে সেই ইলেকট্রিক শক খাইছে, সে পড়ে গেছে। ক্লিয়ার? স্যার আমরা যদি সমুদ্রের পানিতে হচ্ছে তাজ কানেক্ট করে দেব তাহলে মানে পুরো সমুদ্রটা এই হচ্ছে। হ্যাঁ, পানিতে কি হয় এইটা আরেকটা মুভি আছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা, যে হিন্দি একটা মুভি আছে অপরিচিত, দেখছেন? ওই যে সেই যে ডুয়াল অ্যাক্টিভিটি, ওখানে তার বোন মারা গেছিল, খেয়াল করছেন? বোন মারা গেছিল কারণ হলো অনেক তুফান হয়েছে, তুফান হয়ে ডিস্ট্রিবিউশন লাইনটা পানিতে পড়ে গেছে এবং পুরো পানিটা ইলেকট্রিসিটি দিয়ে ভরে গেছে এবং ওখানে একটা ব্যাঙ লাফ দিয়েছে, ব্যাঙটার সাথে সাথে মরে ভেসে উঠছে এবং ওই যে ভ্যান গাড়ি দিয়ে যাচ্ছিল, ভ্যান গাড়ি ধাক্কা লেগে ওর বোন পড়ে গেছে এই পাশে, ওরা পড়ছে ওই পাশে এবং ওর বোন সাথে সাথে কেন স্যার আগের বছর বাংলাদেশে হ্যাঁ ওই যে রাস্তায় পানি হচ্ছিল পরে তারপরে গেছিল এটা বাংলাদেশে হয়েছে, ইভেন মিরপুর 1 নম্বরে হয়েছে। চারজন মারা গেছে। এই নিউজগুলো যখন দেখছেন তখন এই কোশ্চেনটা কই ছিল, করেন নাই না, দেখেনই না নিউজ, বাংলাদেশে ছিলেন না তখন। দেখছেন এইগুলো হলো এই শুনেন আমি বলি সব সময় রিয়েল লাইফে যেটাই হবে একটু কিউরিওসিটি রাখবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, বা এখানে কি ফিজিক্স আছে কিনা, এখানে সায়েন্স আছে কিনা, যে আমরা যে লেখাপড়া করি এই জিনিসগুলো এখানে কাজে দেয় কিনা। যদি এই জিনিসটা করেন তাহলে এই যে যেমন মুভির एग्जांपल বলেন এই एग्जांपलগুলো এগুলো জানতে পারবেন। ম্যাস অ্যামাউন্ট অফ ওয়াটার হোক আর যাই হোক আপনার এখন তখন ডিপেন্ড করবে যে আপনার সোর্সটা কত পাওয়ারফুল। এই যে আমি ভোল্টেজের ডেফিনিশনই তো বললাম, তাহলে এই যে দেখছেন আপনার পড়ার সাথে রিলেটেড যে ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি ফ্লো করবে। এখন আপনি 5 ভোল্টের একটা দিয়ে সমুদ্রে দিলে আলটিমেটলি কারো কিছুই হবে না, আলটিমেটলি আপনার কত বেশি। এখন দেখেন ওই পানিগুলোতে কি আছে, ওই পানিগুলোতে এক একটা ডিস্ট্রিবিউশন লাইন ইজ হিউজ, ওগুলা 33 কিলোভোল্ট এক একটা,
33 কিলোভোল্ট, ওগুলো যখন রাস্তার পানিতে পড়ছে ডেফিনেটলি ওখানে তো পানি বেশি না, যেহেতু বৃষ্টির কারণে পানি যোগ ফেরতে বেশি না, তাহলে অত অল্প পানিতে যখন এত বেশি বিদ্যুৎ ছিল তখন তো এটা হবেই। কিন্তু আপনি সমুদ্রের পানিতে তো দিলে আপনি সর্বোচ্চ সাপ্লাই কতটা দিতে পারবেন? আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি কিনে 12 ভোল্ট বা 5 ভোল্টের বেশি দিতে পারবেন না, আলটিমেটলি ওইটা হবে না। হ্যাঁ, রাস্তাটা নিয়ে সমুদ্রে কেমনে ভালো হবে? সমুদ্রে কক্সবাজারে গেছেন, উপরে কারেন্টের লাইন আছে, পিলার আছে সমুদ্রে, দেখছেন? সমুদ্রে কারেন্ট দেওয়া লাগে, ওটা বানাই নিতে হবে। বানায় রাখা আপনার সব হ্যাঁ, কানেক্ট করে করে নিয়ে যাবে। আচ্ছা, তখন কি স্যার মানুষ শর্ট হবে? হ্যাঁ, তখন তো শর্ট হবে ডেফিনেটলি। তখন দেখো পুরো সমুদ্র সব না, পুরো সমুদ্র এখন দেখেন, পুরো সমুদ্র বলতে আপনি কতটুকু বলতেছেন, তখন একটা লিমিট আছে, ডেফিনেটলি সবকিছুরই একটা কি থাকে, লিমিট আছে। তখন একটা স্পেসিফিক এরিয়া পর্যন্ত যাবে, হয়তো তারপরে আর যাবে না। কারণ ওই যে পাওয়ারের রেঞ্জ যতটুকু, পাওয়ার এই যে এখানে পাওয়ার আসতেছে, ক্ষমতা, এখন যার ক্ষমতা যতটুকু সে এখন দিলেন, আপনি ওই মেইন ডিস্ট্রিবিউশন লাইনে দিলেন, কিন্তু একটা সার্টেন এরিয়ার পরে কিন্তু এসে যাইতে পারবেন। কারণ আপনি যে সার্কিটগুলো কমপ্লিট করতেছেন ওটাও কিন্তু একটা সার্টেন এরিয়ার মধ্যে আপনি একটা কি করতেছেন, ক্লোজ লুপ তৈরি করতেছেন। ক্লিয়ার? এখন আসেন সিরিজ আর প্যারালাল। এখন এই জিনিসটা ফিজিক্সে পড়ে আসছে, কিন্তু মনে আছে কনসেপ্ট? মোটামুটি স্যার। তাহলে সিরিজটা কি বলেন? কেন আমরা বলি যে দিস ইজ দ্য ইনহিবিটর রেজিস্ট্যান্স বাই ইনহিবিটর ভোল্টেজ সোর্স কানেক্টেড ইন সিরিজ, হোয়াই উই কল একটা সিরিজটা স্যার এক শ্রেণীতে যুক্ত হবে। কিসে? একটা শ্রেণীতে যুক্ত হবে পাশাপাশি আর কি। শ্রেণী কি? শুনেন, যে কোনো কিছু যখন এক্সপ্লেন করবেন মনে করবে যে আপনার সামনে যে অডিয়েন্স আছে দে আর ডাম, তারা কিছুই জানে না। সো আপনার এক্সপ্রেশনটা হবে ওই টাইপের যে আপনি তাদেরকে বুঝাইতে হবে যে ধরেন তারা জানে না একে আর একে যোগ করলে 2 হয়, বাট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইফ ইউ অ্যাড 1 + 1 is equal to 2। স্যার পাশাপাশি একটার পর একটা যুক্ত হতে থাকবে। হ্যাঁ, পাশাপাশি একটার পর একটা যুক্ত হবে, এটা বলতে পারেন। এখন পাশাপাশি একটার পর একটা যুক্ত হবে, তো প্যারালালে তো পাশাপাশি যুক্ত হবে, এটা আমি বলছি মানে সমান্তরালে যুক্ত হবে। কলা উপর বলতে থেকে যাবো, যুক্ত। এইটা বলতে পারবো। সিরিজটা হচ্ছে সমান্তরালে আর হচ্ছে প্যারালালটা হচ্ছে আপনার আলাদা। আমি ট্রান্সলেট করতে স্যার। প্যারালাল হচ্ছে আলাদা। আলাদা। এটা উল্টা কথা বলছি। একবারে সহজ একটা সিম্পল কথা, সিরিজ স্টার্টিং পয়েন্ট একটা হবে, এন্ডিং পয়েন্ট আরেকটা হবে, শেষ। সিরিয়াল সিরিজের স্টার্টিং পয়েন্ট একটা, এন্ডিং পয়েন্ট একটা, শেষ। এটাই সিরিজ। এর মাঝখানে 2টা 3টা 5টা 6টা যাই থাকুক, ওদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কখনো সেম হবে না। আর প্যারালালে সব সময় মনে রাখবেন স্টার্টিং পয়েন্ট যা, এন্ডিং পয়েন্ট না। एग्जांपल কি? এই যে সিরিজ, ধরেন এটা সিরিজ, রাইট? এখন সিরিজে যদি আমি দুইটা রেজিস্ট্যান্স কানেক্ট করি, ফর एग्जांपल আমার স্টার্টিং পয়েন্ট A, এখান থেকে আমি কানেক্ট করছি একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা পয়েন্ট B C, তাহলে এটা যদি R1 হয়, এটা R2 হয়, তাহলে এদের স্টার্টিং পয়েন্ট কি সেম? R1 এর স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। R2 এর স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। তো এদের সব সময় মনে রাখবেন যে ডিফারেন্ট স্টার্টিং পয়েন্ট, ডিফারেন্ট এন্ডিং পয়েন্ট। যেমন B হলো ওর এন্ডিং পয়েন্ট, কিন্তু C হলো ওর এন্ডিং পয়েন্ট। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সব সময় ডিফারেন্ট হইলেই হবে সিরিজ, আর স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম হইলে হবে প্যারালাল। দেখেন তার মানে কি? A B, এটা R1 এটা R2, আলটিমেটলি কি এই পয়েন্টটাই তো এখানে আসছে, রাইট? আবার এই পয়েন্টে কোথায় আসছে? এখানে আসছে। তাহলে দুটোরই কি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কি সেম, শেষ। এই এতটুকু বেসিক থাকলে ওই পাশাপাশি বসবে, সমান্তরাল বসবে, এত কঠিন ফর্মুলা বা কঠিন ইয়াতে যাওয়ার দরকার নেই। সব সময় চেষ্টা করবেন যে কোনো কিছুকে নিজের ভাষায় সহজ করার, তাইলে হবে কি আপনারও মনে থাকবে, যারে বুঝাবেন বা যাকে বলবেন সেও খুব দ্রুত ক্যাচ করতে পারবে। কোশ্চেন? আমাদের কি সার্কিট সলভ করতে হবে? হ্যাঁ, সার্কিট সলভ করতে হবে। আমরা এখন আপাতত বেসিক করব, নেক্সট ক্লাসে মোটামুটি ধরেন যে কিছু ম্যাথমেটিক্যাল টার্মে ঢুকে যাব। ওকে স্যার। এত খুশি মানে এগুলো খুব ভালো পারে, প্যাটার্ন একটা সার্কিট দিলে কিন্তু অবস্থা আরো খারাপ পারে হবে। ওটার জন্য না, এগুলো করতে মজা লাগে। জি স্যার। ঠিক আছে। তাহলে দেখছেন এই যে দেখেন এটার স্টার্টিং পয়েন্ট এটা, এটার এন্ডিং পয়েন্ট এটা, স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা, তার মানে কি এই দুটো কিসে আছে? প্যারালাল আছে। আবার এটা স্টার্টিং পয়েন্ট এটা, কিন্তু এন্ডিং পয়েন্ট এখানে, কিন্তু এন্ডিং আবার এটা স্টার্টিং পয়েন্ট, আলটিমেটলি এটা সিরিজে আছে। আমরা স্যার সুইচ দিলে কি সিরিজেরটা একসাথে চলবে লাইট দিলে? সবগুলো একসাথে করতে হবে। আমাদের এখানে সিরিজ কানেকশন দেয়া লাইট গুলো, কারণ আপনি দেখবেন যে একটা সুইচ দিলে আবার আমাদের সব লাইট জ্বলে যাবে, এটা সিরিজে প্যারালাল আলাদা। আচ্ছা এখন দেখেন
ওই যে সেম কথাটাই আবার এখানে বলছে two or more elements are in series if they exclusively share a single node and consequently carry the same current। এখন এটা হলো বইয়ের ভাষা, লাইক 3 ইডিয়ট। এতক্ষণ আমি যেটা বলছি সেটা হলো র্যানচর দাসের ভাষাটা বলছি যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এখন হলো বইয়ের যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন, ওই যে টিচাররা বুঝাইছে বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন। এখন দিস ইজ দ্য ডেফিনেশন অফ সিরিজ, যে ওরা কি two or more elements are in series if they exclusively share a single node and consequently carry the same current। এখন দেখেন শেয়ার আ সিঙ্গেল নোড মানে কি, আলটিমেটলি এইটা তো একটা সেম নোড, একটা লাইন শেয়ার আ সিঙ্গেল নোড, আর কি বলছে কনসিকুয়েন্টলি ক্যারি দ্য সেম কারেন্ট। যেহেতু সিঙ্গেল নোডে আছে যে সেম কারেন্ট, কারণ আমরা কি সবগুলা লাইট কি একটা সুইচ দিলে চলতেছে। নাও দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য ডেফিনিশন। দ্যাট अगेन two or more elements are in parallel if they are connected in the same two nodes। তার মানে কি এই একটা নোড এই একটা নোড সেম টু নোডে যদি কানেক্টেড থাকে এন্ড কনসিকুয়েন্টলি হ্যাভ দ্য সেম ভোল্টেজ, তার মানে কি এখানে কি কারেন্ট সেম থাকবে? থাকবে না, ভোল্টেজ সেম থাকবে, কারণ কারেন্টটা কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সো এটা হলো ডেফিনিশন। তাহলে এই ডেফিনিশন থেকে আমরা কি বুঝতে পারতেছি, সিরিজে কি কারেন্ট সেম, সিরিজে কি থাকে কারেন্ট সেম, আর প্যারালালে ভোল্টেজ সেম। ক্লিয়ার? তো এইগুলা ওই যে ক্যালকুলেশন করতে লাগবে না। এখন দেখেন এটা কি ওই যে টাইপস অফ সার্কিট। এখন দেখেন টাইপস অফ সার্কিট কি কি দেখেন। এখন প্রথমটা বলছে ওপেন সার্কিট, দ্যাট মিন্স কি এখানে কোনো কানেকশন দেয়া নাই। তারপর বলছে ক্লোজ সার্কিট, মানে নরমাল একটা ক্লোজ সার্কিট যেখানে আমার কি হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। এখন আছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে এই যে এক্সট্রা একটা শর্ট, এই লোকটা হচ্ছে আপনি ওই যে যখন ধরেন তখন কি হয়, নরমালি কি হয় এই শর্ট সার্কিটগুলো কখন হয় আমি বলি। বাসায় ইলেকট্রিক আয়রন আছে না, বেশিরভাগ ক্ষেত্রে যে শর্ট সার্কিটগুলো আয়রনের কারণে হয়। এবং এই শর্ট সার্কিটটা প্রোটেকশন আমরা কিভাবে দিই দেখি বলেন। যদি আমরা এই সাবজেক্টে অত কিছু ডিটেইলস যাব না, বাট একটু মজা করার জন্য বুঝাই দিই, যেটা বাসায় আপনারা করবেন। কাঠের কিছু উপরে রেখে আপনারা না ওইটা না, আপনার বাসায় সার্কিট ব্রেকার আছে রাইট, নাম শুনছেন কেউ সার্কিট ব্রেকার? সার্কিট ব্রেকার আছে, তাহলে ওর কাজ হঠাৎ করে মানে যদি শর্ট সার্কিট কেন করে যাবে, সেটা এমনও করতে পারে, শর্ট সার্কিট কেন করতে ও স্যার একটা লিমিট আছে, ইলেকট্রিসিটি ওভারফ্লো হবে, ওই শর্ট ওইটা আপনাকে দেওয়া হয় আপনার বাসায় সেফটি পারপাসে। দেখেন নামটা কি সার্কিট ব্রেকার, তার মানে কি সে সার্কিটটাকে কি করে ভেঙে দেয়, সার্কিটটাকে ওপেন করে দেয়। তো ওই জন্য সে ট্রিট করে রাইট। তারপরে এর কিভাবে ট্রিটটা করে, মেকানিজমটা হলো ধরেন আপনার বাসায় লোড আপনি দিবেন 10 কিলোওয়াট লোড, এখন আপনার বাসায় 10 এর চেয়ে বেশি চলে গেছে, 11 কিলোওয়াট লোড আপনি এখন কনজিউম করতেছেন। এখন বলবেন যে স্যার কেমনে কনজিউম করলাম, ডেফিনেটলি আপনার বাসায় ফ্রিজ চলতেছে, টিভি চলতেছে, সবকিছু একসাথে চলতেছে। এখন আপনি সাডেনলি একটা ইলেকট্রিক আয়রন কানেক্ট করে দিবেন, এবং আয়রনের কিন্তু লোড অনেক বেশি, এখন কানেক্ট করে দিলে দুম করে সার্কিট ব্রেকারটা ট্রিট করবে। তো ওই যে তার লোড 10 পর্যন্ত সে সুন্দর মতো সাপ্লাই দিবে, যখনই সে 11 দেখবে সে বন্ধ করে দিবে, সার্কিটটা ক্লোজ করে দিবে। তো ওইটাই হলো শর্ট সার্কিটও এরকম কিছু, যে আপনি যখন ওই আয়রনটা দেখবেন লাগাইছেন কিন্তু মাঝে মাঝে দেখা যাবে যে আর্থিং হয়ে থাকে বা ভিতরে শর্ট হয়ে থাকে, তখন আপনি ধরছেন, ধরার মানে কি আপনিও কি এক্সট্রা লোড দিচ্ছেন না, আপনিও তো এক্সট্রা লোড দিচ্ছেন, আয়রন অলরেডি নিতেছেন, এখন আপনি এক্সট্রা লোড দিচ্ছেন, মানে ওই এক্সট্রা 1 কিলোওয়াট আপনি নিচ্ছেন, তখনই সার্কিট ব্রেকারটা ট্রিট করবে শর্ট সার্কিট ব্রেকার। এটা বাসা বাড়ির ক্ষেত্রে ক্লিয়ার। আচ্ছা, তারপরে হলো প্যারালাল সার্কিট। এই দেখেন তিনটা লাইট একসাথে প্যারালালে চলতেছে, আর সিরিজ হলো এই ব্যাটারি থেকে তিনটা লাইট আলাদা আলাদা দেয়া হয়েছে সেম। দেখেন এই দুটো এগুলো সবগুলোর স্টার্টিং পয়েন্ট এটা, আর সবগুলা কিন্তু আলটিমেটলি যে এন্ডিং পয়েন্ট কিন্তু সেম। আপনি দেখেন এই যে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, এখন দূর থেকে দেখে বলবেন যে স্যার এগুলো তো সেম জায়গায় শেষ হয় না, এটাই দেখেন এই যে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। তো আলটিমেটলি সবগুলা কি এন্ডিং পয়েন্টগুলোকে শর্ট করা হয়েছে সেম, আবার স্টার্টিং পয়েন্টগুলোকে শর্ট করা হয়েছে। এখন হলো বেসিক লস অফ ইলেকট্রিক্যাল সার্কিট। এই তিনটা হলো আপনার বেসিক ল। এই তিনটা বেসিক ল কি কি? ওহমস ল, যেটা আমরা ল্যাবে করেছি রাইট, লাস্ট ক্লাসে ল্যাবে এটা করছি, এটা প্রুফ করছি আমরা ল্যাবে। দেন আরেকটা হলো কেভিএল, আরেকটা হলো কেসিএল। এখন কেভিএল টা কি? কারশফস ভোল্টেজ ল, আর কেসিএল টা কি? কারশফস কারেন্ট ল। তাহলে এখন কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে? এটা সব সার্কিটের ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু এইটা দুইটা স্পেসিফিক সার্কিটের ক্ষেত্রে ব্যবহার হবে। বোর্ড দেখে বলে যে কোনটা কোনটা ক্ষেত্রে ব্যবহার হবে। আর 2 নাম্বারটা তো স্যার প্যারালাল হবে। 3 নাম্বারটা ভোল্টেজ একটা ইউজ হবে কোথায়? প্যারালালে, আর কারেন্ট এটা ইউজ হবে সিরিজে।
সো এটা আমরা নেক্সট ক্লাসে ইলাবোরেটলি এই লগুলো দেখব, মানে এই লাস্ট দুইটা দেখব, এটা আজকে দেখব। আর এগুলা আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করব। মেবি এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো করার পরে সিমিলার টাইপ অফ ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এটার উপরেই একটা ক্লাস টেস্ট হবে। ক্লিয়ার? এবং ওই ক্লাস টেস্টের কোশ্চেন কিন্তু কমন করবে। আমি ফার্স্ট ক্লাসে বলছি যে at least 70% কোশ্চেন উইল বি কামিং ফ্রম দ্য ক্লাস টেস্ট। সো যারা ক্লাস করতেছে না বা ক্লাস টেস্ট দিবে না, প্লিজ তাদেরকে একটু মেসেজটা কনভে করেন যে প্লিজ কাম টু দ্য ক্লাস অর অ্যাটেন্ড দ্য ক্লাস টেস্ট অথবা অ্যাসাইনমেন্ট, কারণ কোশ্চেন 70% ওখান থেকে রিলেটেড থাকবে। তার মানে কি 100 এ 70 পাওয়া কিন্তু আপনাদের জন্য খুব ইজি হয়ে গেছে। বাকি 30% হয়তো ওই যে কনসেপচুয়াল কোশ্চেন থাকতে পারে, ওগুলোকে আপনি ওই সাজেশন যখন দিব স্লাইড করলে তখন আপনি পারবেন। যেদিন বলবেন ক্লাস টেস্ট দিবেন কোনটা দিয়ে আসবে, সে ক্লাস টেস্ট দিয়ে সবাই আসে স্যার, তাহলে বলা যাবে না সারপ্রাইজ ক্লাস টেস্ট দিতে হবে। না আপনি তো আসবেন না, আমি আসবো ওদের এক সাথে 100 ক্লাস। এখন দেখেন তারপরে কিছু কমন টার্ম আছে। এখন এই কমন টার্মগুলো যাওয়ার আগে আমরা একটু ওহমস লটা আরেকবার রিভিউ করি। ল্যাবে যে আমরা দেখছিলাম ওইটা আরেকটু রিভিউ করি। হ্যাঁ, দেখেন ওহমস লটা আমরা বেসিক্যালি পড়ছি কি V IR। এখন এখানে আমাদের ল্যাবে আমরা যেটা দেখছি যে এই ভ্যালুটাকে যখন আমরা বাড়াইছি কমাইছি আলটিমেটলি অনেক চেঞ্জ আসছে, রাইট? আমাদের কারেন্টের মানে কি হচ্ছে? চেঞ্জ আসছে। কেন চেঞ্জ আসছে? বিকজ ওহমস লটাই ছিল এরকম যে I প্যারালাল V I প্যারালাল 1/R। এখন এটা কি, যদি কারেন্ট বাড়ে ভোল্টেজ বাড়বে, কারেন্ট যেই হারে বাড়বে রেজিস্ট্যান্স তার অপোজিট হবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্স উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল। এখন এখান থেকে এই টার্মটা কিভাবে আসে? তাহলে নরমালি আমরা যে ফিজিক্সে করে আসছি, আমরা কি করছি? এই সাইনটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে রিমুভ করে দিয়েছি। তো ফর एग्जांपल আমি এখানে লিখতে পারি যে I ধরেন স্মল k v, রাইট? দেন আবার আমি এখানে লিখতে পারি যে I ধরেন স্মল k 1/r। এখন আমার এখানে দুটোর মধ্যে সিমিলারিটি কি? কনস্ট্যান্ট। তাহলে k যদি আমার 1 হয় তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি? I v লিখতে পারি, আবার I কি লিখতে পারি? 1/r। তাহলে এই দুটো ইকুয়েশনকে সাম করলে কি হয়? I v/r। এখন আমি যখন এটাকে এদিকে সাবস্টিটিউট করে ফেলবো তাহলে v আমার কি হয়ে যাবে? I। তাহলে এটা হলো আমার কি থিওরিটিক্যালি ওহমস ল প্রুফ, আর আমরা ল্যাবে সেটা দেখছি। তাহলে ওহমস ল বললে এই এতটুকু, এই যে দুইটা ইকুয়েশন এটাকে এইভাবে করে এটা লিখলে 5 মার্ক। যে ওহমস লটা ডেসক্রাইব করো, এটা একটা 5 মার্ক। ঠিক আছে? ওই নো আই উই নো লেখা আছে, এটা তো বলে একটা হবে যে প্যারালাল এখন সমান, মানে এটা কি হয়? প্রপোর্শনাল। এখন প্রপোর্শনাল মানে কি? ইফ I increases v increases, এই কথাটা হলো একটা দেখতে হবে। if I হ্যাঁ তো ঠিকই তো, আমি কেমন সব লেখো পড়ে? if I increases r decreases, বাস এই কথাগুলো থাকতে হবে যে এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে, এই কথাগুলো থাকতে হবে। প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, এই 4-5টা কিওয়ার্ড থাকতে হবে। বাকিটা এই সেম এরকম অঙ্ক করে দিলে থাকবে। আচ্ছা, এখন আসেন আমাদের আর নতুন কিছু কনসেপ্ট। কি কি? নোড, ব্রাঞ্চেস আর হলো কি লুপস। স্যার ওহমস ল কোন সার্কিটের ইউজ করে? সিরিজ প্যারালাল যে কোনো সার্কিট ইউজ করতে পারেন। ওহমস ল ইজ এভরিওয়্যার। আপনার আলটিমেটলি ওই ভোল্টেজ বের করেন না, কারেন্ট বের করেন, ওখানে ওহমস লটা লাগবেই। কারণ ওই কেভিএল কেসিএল এর একটা সার্টেন স্টেপ আছে, যেই স্টেপে আপনাকে ওহমস লটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইটস এভরিওয়্যার। যেজন্য আমি বলছি যে কেভিএল কেসিএলটা হলো আমার সিরিজ প্যারালাল আলাদা কথা, বাট ওহমস ল ইজ এভরিওয়্যার। ঠিক? আচ্ছা, এখন দেখেন নোড, ব্রাঞ্চেস আর হলো কি লুপস। তাহলে এখানে কিন্তু খুব একটা মজার জিনিস আছে, ব্রাঞ্চেস। এই জিনিসটা একটু আউট অফ আওয়ার সিলেবাস একটু ডিসকাস করি মজার জন্য, কারণ এতক্ষণ অনেক বোরিং হয়েছে। ডেস্টিনি 2000 এর নাম কে কে শুনছেন? ডেস্টিনি আপনারা ছোট ছিলেন, হয়তো খবরে দেখছেন। হ্যাঁ, ডেস্টিনি বাট ভিকটিম আছে। ও ভিকটিম আছেন, মাশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, ভিকটিম আছে ফ্যামিলিতে। ঠিক আছে, মজার ঘটনা হলো যে আমি অলরেডি 3 বার গেছি তাদের অফিসে। 3 বারই বেশ ভরপুর খাওয়া দাওয়া করাইছে, অনেক ব্রেন ওয়াশ করার ট্রাই করছে। আস্তে এর উপর বাইরে এসে বলছি আমি বাসায় গিয়ে ডিসিশন জানাবো, এরপর ওই ফ্রেন্ডের নাম্বারটাই লোক করেছি। কিন্তু একসময় লোভ লাগতো। আমি বলি না, এটাই বলতেছি শুনেন, লোভ লালসাটা লাগতো। কারণ কি, ওই যে না অসুবিধা নেই, এটা রেকর্ড দিতে হবে।
ফার্স্টের দিকে লোভ লালসাটা লাগতো কেন? কারণ আলটিমেটলি দেখতেছে আরে বাবা রে ওই ফ্রেন্ড ব্র্যান্ডের গেঞ্জি জুতা সব কই পাস, ওকে ফার্স্টে প্রেশারাইজ দিলো কই পাস, তো আমি নিজের ইনকামে নিজে বিজনেস করি। কি বিজনেস? ডেস্টিনি টুসনা সর্বনাশ, টিউশনি করে ওদের এত টাকা পাই না, ওই যেমনি এত লাখ কিনে। তখন বলছে আমি যারা তোর সাথে একটু যাবো, আমার ব্যবসা করার শখ হয়েছে। তখন গিয়ে এই ব্রাঞ্চের কনসেপ্টটা আসছে। ব্রাঞ্চের কনসেপ্টটা কি? একটা তো নরমাল যে আল্লাহ প্রদত্ত একটা জিনিস বা যে কোনো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস, একটা গাছ, গাছের কিছু ব্রাঞ্চ থাকবে, মানে হলো কি শাখা ও শাখা। এখন এরা এই সিস্টেমটারে কাজে লাগাইছে, এটা বলে মাল্টি লেভেল মার্কেটিং। ওরা বলছে এমএলএম, নামটা কি দিছে? উদাহরণস্বরূপ আমি ওকে ফার্স্টে নিয়ে গেলাম, নিয়ে গেলে ও কি হলো আমার একটা ইয়া হবে, এখন ও হবে আমার ডান হাত। ও ডেস্টিনি যেটা বলছে ও হলো আমার ডান হাত, কিন্তু আমার কিন্তু বাম হাত খালি, কারণ আলটিমেটলি আমি যদি একটা গাছ হই, আমার তো একটা ব্রাঞ্চ দুইটা আছে, ওদের থিওরিটাল এরকম দুইটা আছে ব্রাঞ্চ। তাহলে এই প্রথম ব্রাঞ্চ হলো সাব্বির, দেন আমার ধরেন বাম হাত হলো তানবীর, আরেকটা ব্রাঞ্চ। তাহলে এখন আমি কিন্তু কমপ্লিট, আমি একটা গাছ হিসেবে কমপ্লিট, অর্থাৎ আমি একবারে টপ চূড়ায় চলে গেলাম ওদের যে ইয়াটা। এখন হলো এবার আমি বসে বসে খাবো কেমনে? এরা যখন আনবে ওগুলার পার্সেন্টেজ বা কমিশন আমি খাবো, যে জন্য শুরুতে যারা করছিল তারা অনেক লাভবান। এখন ওরা কি করবে? সাব্বিরের মতো তো আলটিমেটলি দুইটা ব্রাঞ্চ খুলছে, তো সাব্বির ধরেন ওনারা নিল আর ওনারা নিল, তাহলে সাব্বিরও কমপ্লিট, আবার ও ধরেন ওনারা নিল ওনারা, তাহলে ও কমপ্লিট। তাহলে যেটা হলো কি, তাহলে আমার নিচে যে দুটো ব্রাঞ্চ ছিল ওই দুটো ব্রাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি এগুলাকে ওরা আবার লেভেল দিছে, গোল্ড, প্লাটিনাম, সিলভার। তো ওদের যে যারা প্লাটিনাম লেভেলে ছিল ওদেরকে গাড়িও দিত, ফ্ল্যাটও দিত, যে জন্য প্রথম প্রথম অনেক হাই উঠছে। ঠিক আছে, তো এই ব্রাঞ্চিং এর কনসেপ্টটা আমাদের লাগবে, কারণ আমাদের সার্কিটগুলো দেখবেন যে অনেক সময় ওই যে পেঁচানো গুছানো থাকে, তখন আপনাকে বুঝতে হবে যে আসলে মেইন সোর্সটা কোথায় ছিল, ব্রাঞ্চিংটা কেমনে হইছে, এই ডান হাত বাম হাত কিভাবে হইছে। কিন্তু জিনিসটা কি ছিল? হ্যাঁ, দিস ইজ দ্য মাল্টি লেভেল মার্কেটিং। ইটস লাইক ওরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এখন আমি ওকে যে ডান হাত বানাবো, আমার ওকে ডান হাত বানাতে হলে ওকে পটায়া আমার একটা প্রোডাক্ট বিক্রি করতে হবে। এখন ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট ছিল এরকম যে আমরা যারা মোজা পরি, রাইট, ঘামাইলে কিন্তু স্মেল হয়, ব্যাড স্মেল হয়। তো ওদের একটা প্রোডাক্ট ছিল ওটা আপনি পায়ের মধ্যে লাগালে ব্যাড স্মেল হবে না, আর দিন শেষে যখন বাসায় গিয়ে ওটা খুলবেন ওটা সাদা থাকে, ব্ল্যাক হয়ে যায়। ওরা যেটা বলেছে যত টক্সিক আছে আপনার বডির, ওই টক্সিকটা ওরা অ্যাবজর্ব করে নেয়। বাট আলটিমেটলি ওই প্রোডাক্ট আদৌ কত ভালো বা কত ইফেক্টিভ আমি জানি না, সাইড ইফেক্ট। তো এইটা ধরেন আমি ওনার কাছে সেল করলাম। আরেকটা প্রোডাক্ট ধরেন একটা ব্লেন্ডার ছিল ওদের ব্র্যান্ডের, ওদের নামের ব্লেন্ডার, মানে ডেস্টিনি লেখা না, বাট কোন একটা কোম্পানির সাথে ওরা একটা চুক্তি রেখেছে, ওই ব্লেন্ডারটা তাকে বিক্রি করে দিলাম। তো এই দুইটা প্রোডাক্ট আমি দুজনের কাছে সেল করলাম, মানে আমার দুজন ওরাই আছে। এবারে ওরা কি আবার আরেকজনকে পটায় ওই প্রোডাক্টটা সেল করবে? আমার ধরেন আমি বিক্রি করছি, আমি স্যার কিভাবে স্যার কামাচ্ছি? এই যে আপনি যেভাবে কামাচ্ছেন, না না না, যে কোম্পানি থেকে সেটা তো ডেস্টিনির দায়িত্ব, আপনি তো হলো পার্সেন্টেজ পাচ্ছেন। আমি যে ওর কাছে এটা সেল করছি, ওখানে আপনার কিভাবে ইনকাম করতেছি এটা জানতে। 15 টাকা সেল করলি, না না, ডেস্টিনি তো নরমাল বিজনেসের মতো সেল করতে। ডেস্টিনি ধরেন ব্লেন্ডার কিনে আনছে 400 টাকা, কিন্তু আমি ব্লেন্ডারটা ওনার কাছে বিক্রি করছি 1000 টাকা, তো 600 টাকা ডেস্টিনি না। আচ্ছা, ওই 600 টাকা তো আমাকে দিবেন, আমাকে তো ওরা বলবে যে মান্থলি আপনাকে একটা টাকা দেওয়া হবে। ডেস্টিনি বিজনেস করলো না, কারণ আপনি তো নরমাল দোকানদারি, ডেস্টিনি নরমাল দোকানদারের মতো। মানে আমি এজ এ ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর টাইপ হিসেবে আমি ওটা প্রোডাক্টটা আমি বিক্রি করব, এগুলো আমি পার্সেন্টেজ দেব। পার্সেন্টেজ তাই আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে যখন আপনার ইয়া হবে। যেমন উনি ওনার কাছে যখন বিক্রি করলাম আমাকে ধরেন দিল হলো 10%, সেলসম্যান বানাই ফেললো। হ্যাঁ এইটাই। আচ্ছা, এইভাবে করতে তো হ্যাঁ, আপনার আন্ডারে সেলসম্যান বাড়লো মানে আপনার কমিশনও বাড়তে থাকবে, মানে ওনারটা থেকে আমি 10% পাইছি, ওনারটা থেকে 10%। এবারে উনি যখন আরেকটা আসবে তখন আমার আবার কমিশন বেড়ে যাবে, 15% হয়ে যাবে, কিন্তু উনি কিন্তু 10% পাইতেছে। এইভাবে পাইতে 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 ওই অনেক বড়। কিন্তু স্যার আমার একটা কোশ্চেন, এটা ওরা অফ কেন করে স্যার? ওরা সারাদিন চালাতে পারে? এটা চালাইতে পারে, কিন্তু এগুলো তো লিগ্যাল না। এটা তো আপনার প্রত্যেকটা দেশের বিজনেসে ডিফারেন্ট ডিফারেন্ট ল থাকে, ওই ল গুলাকে স্যাটিসফাই করে তখন আপনাকে বিজনেস রান করতে পারে। স্যার যেমন স্যার কিছু এর আগে স্যার আমার বাজার, হ্যাঁ আমার বাজার শুধুমাত্র কি লয়ের কারণে জিনিসটা পরবর্তীতে? হ্যাঁ, লয়ের কারণে। কারণ হলো ওরা ট্যাক্স ফাঁকি দেয়। ওরা তখন বলে যে আমাদের তো প্রোডাক্টটা তো আমরা বাইরে থেকে আনি, তো আমাদের তো ওরকম কোনো সেল নাই, এই নাই, কিন্তু তলকত তো ভালোই সেল করছে। ওরা সেলের রিপোর্টটা ওইভাবে দেখায়, মানে বিজনেসটার মধ্যে কি স্যার না বিজনেসের মধ্যে তো এরকম না, কারণ ইউএসএ থেকে তো অনেক নাম করা কোম্পানি, সারা ওয়ার্ল্ডে নাম করা কোম্পানি। আপনি সার্চ দিলে নাম করা কোম্পানি অ্যামওয়ে। অ্যামওয়ে সব দেশে লিগ্যালি বিজনেস করে যাচ্ছে, বিকজ তারা ট্যাক্স ফাঁকি দেয় না, তাদের প্রোডাক্টগুলো ভ্যালুয়েবল। আর ডেস্টিনি আরো একটা কোম্পানি আছে তাদের প্রোডাক্টগুলো ভালো। তারপর তারা আরেকটা 2 নাম্বারই করছে, সেটা হলো ওদের একটা ওই যে ট্রি প্ল্যান্টেশন একটা প্রজেক্ট ছিল। ওই ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টে এক গাছ কয়জনের কাছে যে বেচছে তার কোনো হিসাব নেই। সেম ছবি আপনারা দেখাইছে, সেম ছবি আমরা দেখাইছি, সেম ছবি তারা দেখাইছে, কিন্তু জায়গা হচ্ছে ছোট।
ওই ছোট্ট জায়গা মানে আপনি 100 জনের কাছে পেছনে জায়গা 100টা গাছ লাগানোই যায় না, 100 জনের কাছে কি আছে করে দুই নম্বরই মানে আমরা আসলে সত্যি কথা কি একটা জিনিসে যখন লোভ লালসা বেড়ে যায় বা তখন দেখি প্রফিট অনেক আসে। এটা 2009 থেকে 10 দিকে দিয়ে সব না এরপরে সব এক্সেস আসছিল স্যার। এখন দেখেন তাহলে আমরা ওই কনসেপ্ট দিয়ে মোটামুটি ব্রাঞ্চ আমাদের ক্লিয়ার। এখন হলো যে ডেফিনেশন। এখন নোড কি বলেন? তো যেখানে স্যার মানে সার্কিটের মধ্যে দুইটা এলিমেন্ট কানেক্ট হয় একটার পরে আরেকটা। হ্যাঁ এখন এই সেম নামটা দিয়ে মোবাইল কোম্পানি একটা গিমিক দিছে আপনাদের বলেন। গিমিক দিছে। হ্যাঁ কোন কোম্পানি দিছে বলেন? Xiaomi দিছে নোট 12 প্রো। নোট না ওরা বলছে নোট, কিন্তু কনসেপ্টটা এখান থেকে আসে। কেন আপনি দেখবেন যে সবসময় নোট 12 বা 13 কিন্তু সেমই হয়, অল্প একটু আপগ্রেড আসে। স্যামসাং এর কিন্তু সেম, ওই যে নোট 4 নোট 5 নোট তারপরে 7 আছে এসে ওই সিরিজটা মেইনটেইন করার জন্য ওরা ওইটা দিছে। তার মানে কি নোট হলো কি একটা জিনিস ট্রেন্ডিং থাকবে, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন সেম থাকবে নোট, অর্থাৎ রাস্তাটা কিন্তু সেম থাকবে। তো সোজা কথা নোট মানে হলো একটা রাস্তা, ঠিক আছে? এখন এই রাস্তাটাকে আপনি যদি মডিফাই করবেন বাট ওইটা তো রাস্তাই, অর্থাৎ আপনার পয়েন্ট এ থেকে বি তে যাওয়ার রাস্তা। এখন ওই রাস্তাটা আপনার কি হইতে পারে? কাঁচা রাস্তা হইতে পারে, পাকা রাস্তা হইতে পারে, সেখানে আপনার এলিভেটেড লিফটও থাকতে পারে। সো ইট ক্যান বি ইন আ ডিফারেন্ট ওয়ে, বাট মেইন আমার নোডের কনসেপ্ট হলো দিস ইজ আ পাথ ইন আ সার্কিট। সোজা কথা। তাহলে এখন দেখেন এখানে কি বলছে? আ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। ওই যে ব্রাঞ্চ আমরা একটু আগে বললাম, ওই ব্রাঞ্চগুলোকে কানেক্ট করে কি দিয়ে? নোড দিয়ে। তাহলে এবার ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ রিপ্রেজেন্টস আ সিঙ্গেল এলিমেন্ট সাচ অ্যাজ আ ভোল্টেজ সোর্স অর আ রেজিস্টর, যেটা হলো আমার এখানে ম্যাথমেটিক্যাল টার্মে লিখি। আর বলছে আ লুপ ইজ এনি ক্লোজ পাথ ইন আ সার্কিট। ডেফিনেটলি আমরা সিএসসি অলরেডি লুপের সাথে পরিচিত, ফর লুপ, হোয়াইল লুপ। সো লুপ কি? যে একটা জিনিস রিপিটেবল, একটা জিনিস একটা সার্কিটের মধ্যে বা একটা ক্লোজ এয়ার পাথের মধ্যে কি হবে? রিপিটেবল, রাইট? তো ওইটাই হলো আমার লুপ। তো এই কথাগুলো পরবর্তীতে লাগবে কখন? যখন আমরা মেশ অ্যানালাইসিসে যাব, নোড অ্যানালাইসিসে যাব, ওগুলো আমার অ্যানালাইজ করার ডিফারেন্ট ওয়ে অফ অ্যাপ্রোচ, ওগুলো আমাদের আসবে, ওগুলো তখন আমরা পড়ব, তখন আমরা এই জিনিসগুলোর সাথে আরো বেশি ফ্যামিলিয়ার হব। যেমন দেখেন এই যে এখন এখানে ফিগার আছে, ফিগারের মধ্যে কোনটা নোড কোনটা ব্রাঞ্চ দেখি একটু সবাই খাতা ছবিকে আমরা বলেন। আচ্ছা রেড ডট গুলো স্যার নোড। হ্যাঁ রেড ডট গুলো স্যার নোড। নোড হ্যাঁ। আর ব্রাঞ্চ হচ্ছে হলো যে কানেক্ট এই দেখেন আমি বলি রেড ডটগুলো কি? নোড। আর ব্রাঞ্চগুলো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, রাইট? গেল। আর পুরাটা যখন এনক্লোজ হয়ে যাবে সেটা কি? একটা লুপ। ক্লিয়ার? সেম এখানেও এই যে নোড একটা দুইটা, আর ব্রাঞ্চ কি? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, আর পুরোটা একসাথে হয়ে গেলে লুপ। ক্লিয়ার? এখন দেখেন ওই যে ওই ছবিটাই এখানে এক্সপ্লেইন করা হয়েছে, ঠিক আছে? এটা আর আমি না বলি, এটা পড়ার দরকার নেই, এটা জাস্ট আপনি পাশে একবার দেখে নিয়ে যে কোনটা নোড কোনটা ব্রাঞ্চ, ওইটাই এখানে ফিগার দিয়ে নাম্বার দিয়ে বলা আছে। ক্লিয়ার? এটা পড়া মানে হলো আলটিমেটলি রিডিং করা। তাহলে আজকের লেকচার এখানেই শেষ। ভিডিওটা বন্ধ করুন।